হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকের বিষয় হচ্ছে বেঙ্গলি পেডাগোগির আজকে পার্ট নাম্বার 11। আজকের পার্টের মাধ্যমে সিলেবাস ওয়াইজ সমস্ত টপিককে কভার করব। আজকের যে লাস্ট দুটো পার্ট ছিল সেটা হচ্ছে মাইক্রো টিচিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, ঠিক আছে? তো বেসিক্যালি আজকে ফোকাস করব মাইক্রো টিচিং এবং দুটো বিষয়ের উপরেই, কারণ মাইক্রো টিচিং হচ্ছে এমন একটা টপিক, এটা হচ্ছে একেবারে নতুন ঢোকানো সিলেবাসে, এবং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন আগে থেকেই ছিল। আজকে মাইক্রো টিচিং সম্পর্কে আমরা পড়বো। তো মাইক্রো টিচিং জিনিসটা কি এটা নিয়ে আলোচনা করব। দেখো দেখো মাইক্রো টিচিং, মাইক্রো কথাটার মানে হচ্ছে দেখো অনু, মানে ছোট। দেখুন আগে যেমন সিম কেমন ছিল, আগেকার সিমগুলো যদি তুমি দেখো এরকম টাইপের ছিল, ঠিক আছে, এরকম টাইপের ছিল। এখনকার সিমগুলো ছোট হয়ে গেছে, তো এই সিমটাকে বলা হয় মাইক্রো সিম। কি বললাম? মাইক্রো সিম। মাইক্রো মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া, তাহলে টিচিংকে ছোট করে দেওয়া বাংলাতে বোঝাতে চাইছি, সেরকম নয় ব্যাপারটা। মাইক্রো শিক্ষণ বা টিচিং শিক্ষার একটি পদ্ধতি নয়, এটা এমন একটা জিনিস, এটা হচ্ছে ভবিষ্যৎ মানে শিক্ষকদের জন্য তাদের শিক্ষাদান কার্যকর করার একটা পদ্ধতি। অ্যাকচুয়ালি যারা ফিউচার টিচার হচ্ছে, যারা বিএড করেছো, যারা ডিএলএড করেছো, যারা বিপিএড করেছো, যাই করেছো না কেন, কোথাও না কোথাও মাইক্রো টিচিং শব্দটার সঙ্গে তোমরা কিন্তু পরিচিত হয়েছই। এই মাইক্রো টিচিং হচ্ছে যে সমস্ত হবু শিক্ষক আছে বা যারা টিচার্স ট্রেনিং করে, তাদের যে শিক্ষাদানকে কার্যকর করতে, এফেক্টিভ করতে একটা টিচিং প্রসেস, সেটাকেই বলছি আমরা মাইক্রো টিচিং। এতে কি হয়ে যায়? এতে পাঠের দৈর্ঘ্য কম হয়, অর্থাৎ যে নর্মালি ক্লাসরুমে যে জিনিসটা আমরা পড়াবো, এখানে কিন্তু ছোট্ট একটা অংশ পড়াবো। পাঠদানের সময় কম হয়, ক্লাসে যেমন ধরো 40 মিনিট 45 মিনিট পড়ায়, এখানে আমরা অল্প পড়াবো। শিক্ষার্থীর সংখ্যা কম থাকে, ক্লাসে দেখবে 100 200 35 36 থাকে, এখানে 10 থেকে 12 জন থাকবে। এবং ভবিষ্যৎ শিক্ষকদের পাঠদান ক্ষমতা মূল্যায়ন করার উত্তম পদ্ধতি। এটা কি? ভবিষ্যতে যে শিক্ষকরা হবে তাদের যে পাঠদান করার যে মানে মূল্যায়ন ক্ষমতা, হ্যাঁ, সেটাই হচ্ছে এর মানে প্রকৃত মানে এটা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য অ্যাকচুয়ালি বলতে পারো। মাইক্রো টিচিংয়ের ধারণাটি প্রথমত যিনি দিয়েছিলেন, এই পৃথিবীর মধ্যে প্রথম যে ব্যক্তি ছিলেন তিনি ছিলেন ডয়েট অ্যালিন। এই ডয়েট অ্যালিন এই মাইক্রো টিচিংয়ের ধারণাটি বা কনসেপ্টটা উদ্ভব করেন কত খ্রিস্টাব্দে? 1963-তে, হ্যাঁ, অর্থাৎ 1963 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রথম কিন্তু এটাকে লঞ্চ করা হয়, ঠিক আছে, হ্যাঁ, ডয়েট অ্যালেনের দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো, ইনফরমেশনগুলো কেন পড়াচ্ছে? এগুলো বেসিক্যালি কোশ্চেনে আসে না, তবুও এর তোমার ব্যাকগ্রাউন্ডটাকে জড়িয়ে রাখার জন্য অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে বসে যে এটার কে উদ্ভব করেন মাইক্রো টিচিংয়ের, তাহলে মনে রাখবে ডয়েট এলিন, ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? 1963-তে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ এই মাইক্রো টিচিং ভারতে কিভাবে উদ্ভব হয় এবং ভারতে কখন থেকে শুরু হয়? ভারতে বেসিক্যালি ডিডি তেওয়ারি, হ্যাঁ, মাইক্রো টিচিং এর প্রশিক্ষণ প্রচলন করেন। কে কে? ডিডি তেওয়ারি। ডিডি তেওয়ারি কত খ্রিস্টাব্দে? 1967-এ, অর্থাৎ 1967 খ্রিস্টাব্দে সিপিআইতে এলাহাবাদে। কোথায়? এলাহাবাদে, ঠিক আছে। তো মাইক্রো টিচিং ভারতের ক্ষেত্রে ডিডি তেওয়ারি, পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে ডয়েট এলেন, ঠিক আছে, পুরো পৃথিবীর ক্ষেত্রে 1963, ভারতের ক্ষেত্রে 1967-এ, ঠিক আছে, এলাহাবাদে প্রথম এটা ইন্ট্রোডিউস করা হয়। মাইক্রো টিচিং একটি কার্যকর কৌশল যা শিক্ষকের দক্ষতা বিকাশে সহায়তা করে। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। এটা এমন একটা কার্যকর কৌশল যে শিক্ষকের কি করে? দক্ষতা বিকাশে সাহায্য করে। কেন স্যার? দেখো মাইক্রো টিচিং কি, তোমরা প্রত্যেকে ডিএলএড বিএলএড বা বিএড ডিএড সব কিছু করেছো, ঠিক আছে। এবার প্রত্যেকে কোথাও না কোথাও পরিচিত হয়েছে যে মাইক্রো টিচিং জিনিসটা দেখেছো। তাহলে ওখানে কি করা হয় আমি তোমাকে প্রসেসটা বলার চেষ্টা করছি। দেখো, ধরো যে তোমরা 20 জন বিএডের বন্ধুরা আছো, এই 20 জনের মধ্যে কি হলো? একজন শিক্ষক, হ্যাঁ, একজন শিক্ষক হিসেবে কোনো বিষয়ে শিক্ষাদান করবে, এবং 20 জন এখানে বা বাকিরা যারা আছে তারা কিন্তু স্টুডেন্টের ন্যায় বা তোমার পিয়ার গ্রুপের ন্যায় বসে রইলো, ঠিক আছে, বা আশেপাশে বসে রইলো, এবং তুমি তোমার বন্ধুদেরকে ছাত্র হিসেবে ভেবে, হ্যাঁ, তুমি কিন্তু তাদেরকে পড়াচ্ছ, ঠিক আছে। এবং তোমাদের মধ্যেই হয়তো কেউ একজন সুপারভাইজার থাকলেন, তোমাকে পর্যবেক্ষণ করলেন, এবং তোমার টিচিং স্কিল কেমন হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় তোমাকে চেঞ্জ করা উচিত, এই সমস্ত জিনিস সে নোট ডাউন করছে। বেসিক্যালি বিদেশে এটা কি হয়েছিল বলো তো? এরকমভাবে বন্ধুদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল, একজন শিক্ষক মানে টিচিং অর্থাৎ শিক্ষাদান করছিলেন, সেখানে কি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। এবার সেই সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অনুযায়ী দেখাচ্ছিল যে এখানে এটা ভুল হয়েছিল। বাট কিন্তু আমাদের দেশ একটু তুলনামূলক
তুলনামূলকভাবে বিদেশ থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া। তাই আমরা কি করব, সিসিটিভি না লাগালেও হবে, আমরা কি একজনকে ওখানে বসে থাকবে, যেখানে ভুল হবে যিনি সুপারভাইজারের দায়িত্ব থাকবেন সেটাকে লিখবেন, এবং পরবর্তীকালে যখন টিচিং দিতে আসবেন খুব অল্প সময়ের জন্য, হ্যাঁ মানে মাইক্রো টিচিং মানে খুব অল্প সময়ের জন্য তোমার শিক্ষণ দক্ষতাটাকে বাড়িয়ে তোলা, এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, এটাকে স্কেল ডাউন টিচিংও বলা হয়, এটা মনে রাখবে, স্কেল ডাউন টিচিংও বলা হয়। মাইক্রো টিচিংয়ের বৈশিষ্ট্য দেখো, মাইক্রো টিচিংয়ে কতগুলো জিনিসকে হ্রাস করে দেওয়া হয়, ছোট করে দেওয়া হয়। কি কি ছোট করে দেওয়া হয়? ক্লাসের সাইজ 5 থেকে 10 জন ছাত্র থাকবে, যেমন নর্মাল ক্লাসে তো আমরা দেখতে পাই 40-50 জন স্টুডেন্ট থাকে, হ্যাঁ, তো ক্লাসের সাইজটাকে 5 থেকে 6 জন ছাত্র থাকছে। ক্লাসের সময় 5 থেকে 10 মিনিট, জেনারেলি 6 মিনিটের একটা প্রিপারেশান আছে, সেটাকে নিয়ে আলোচনা করব। ক্লাসের বিষয়ের আকার ছোট হয়ে যায়, যেমন আমরা ক্লাসে গিয়ে কোনো একটা টপিক সাব টপিক যেভাবে বোঝাই 50 মিনিট ধরে, সেরকমভাবে কিন্তু এক্ষেত্রে আমাদের বিষয়টা খুব ছোট্ট হয়ে যাবে। কেন ছোট্টটা? এখানে কি করছে হচ্ছে, যে সমস্ত শিক্ষকরা ট্রেনিং নিচ্ছেন বা প্রি টিচার্স যাদেরকে বলবো বা হবু শিক্ষক, তারা কিন্তু তাদের এখানে কি করছে, জিনিসটাকে মানে টিচিং স্কিলটাকে বিকাশে সাহায্য করছে, ঠিক আছে, উন্নত করছে। শ্রেণীকক্ষ জটিলতা থাকে না, অবশ্যই শ্রেণীকক্ষে জটিলতা থাকে না, কারণ সবই তো বন্ধুরা থাকে, এবং যার ফলে কি হয় সেক্ষেত্রে জটিলতা থাকে না। তাহলে এই জিনিসগুলো এর বৈশিষ্ট্য। নেক্সট দেখো, মাইক্রো টিচিংয়ের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো ভালো মতো বুঝবে, এটি শিক্ষকের আচরণের পরিবর্তনে সহায়তা করে। অর্থাৎ একজন শিক্ষক যে নিয়মে শেখাচ্ছে, বাচ্চারা সেই নিয়মে যদি শিখতে না পারে, হ্যাঁ, তাহলে শিক্ষককে কি করতে হবে, প্রয়োজনীয়তা অনুযায়ী, শিক্ষার্থীদের চাহিদা রুচি অনুযায়ী তাদেরকে কি করতে হবে, তাদের টিচিং প্ল্যানকে চেঞ্জ করতে হবে। সেরকমভাবে এখানে যদি বলা যায়, তাহলে টিচিং প্ল্যানকে চেঞ্জ করা মানে শিক্ষার্থীদের আচরণে পরিবর্তন আসছে। তো সেরকমভাবে এখানে যখন একজন মানে হবু শিক্ষক যখন মাইক্রো টিচিং করবেন, তো যেখানে যেখানে প্রবলেম হচ্ছে তাদের সুপারভাইজার সেই প্রবলেমগুলোকে ধরিয়ে দিবেন, এবং পরবর্তীতে সেগুলো যেন সঠিক হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই যে মাইক্রো টিচিং এর কৌশল বা মানে স্তরগুলো কি কি হবে, এই স্তরগুলোকে নিয়ে আলোচনা করব, সেটাকে বলছি মাইক্রো টিচিং সাইকেল বলবো। হ্যাঁ, মাইক্রো টিচিং কি বলবো, সাইকেল বলবো। ওকে, তাহলে মাইক্রো টিচিং সাইকেল, আমি এটাকে বাংলাতে যদি বলি অনুশিক্ষণ বলে, তো আমি মাইক্রো টিচিং বলে এটাকে অভিহিত করব। প্রথম কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, অর্থাৎ পাঠদান, টিচিং করাবো। সেকেন্ড কাজ ফিডব্যাক নেব। থার্ড কাজ হচ্ছে রিপ্ল্যান করব। ফোর্থ হচ্ছে রিটিচ করব। আর ফিফথ হচ্ছে রিফিডব্যাক নেব। মানে হচ্ছে প্রথমে কোনো শ্রেণীকক্ষে আমি সেটাকে পড়াবো, কোনো একটা বিষয়টাকে পড়ালাম কত মিনিটে, 6 মিনিটে। তারপরে ফিডব্যাক নিলাম, সেই আমার যে পিয়ার গ্রুপরা সামনে বসে রয়েছে তাদের কাছে, যে আমার পড়ানো কেমন হয়েছে তাদের কাছে আমি ফিডব্যাক নিলাম। তাহলে এটা হচ্ছে মানে 6 মিনিট ধরে চলবে। তারপরে হচ্ছে রিপ্ল্যান করলাম, মানে পুনরায় পরিকল্পনা করলাম, যে যেখানে যেখানে আমরা ভুল করেছি সেই ভুলটাকে আমরা শুধরাবো। তো এই রিপ্ল্যান করার জন্য সব থেকে বেশি টাইম লাগে কত, সেটা হচ্ছে 12 মিনিট। এটা মনে রাখবে, পুনরায় পরিকল্পনা করা হলো। ঠিক আছে, এটা কত সময় লাগবে, 12 মিনিট সময় লাগবে। ওকে, তারপরের স্টেপ হচ্ছে রিটিচ, অর্থাৎ পুনরায় আবার শিক্ষা দেব, সেই প্ল্যান করব, যেখানে ভুল করলাম সেই ভুলগুলোকে শুধরে নেব। এটার জন্য 6 মিনিট টাইম থাকবে। তারপরে হচ্ছে রিফিডব্যাক, আবার ফিডব্যাক নেব আমরা। এই সাইকেলটা চলতেই থাকবে যতক্ষণ না অবধি সঠিক হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ টিচ, তারপরে ফিডব্যাক, তারপরে রিপ্ল্যান, তারপরে রিটিচ, তারপরে ফিডব্যাক। বাংলাটাও লেখা আছে পাশে। এবং সব থেকে বেশি যেটার জন্য টাইম লাগে সেটা হচ্ছে রিপ্ল্যান, অর্থাৎ 12 মিনিট টাইম লাগে, এটা মনে রাখবে। এই পরিকল্পনা থেকে শুরু হয়, হ্যাঁ, মানে এটি পরিকল্পনা থেকে শুরু হয়, আর পরিকল্পনা মানে পুনরায় প্রক্রিয়াতে গিয়ে শেষ হয়। আমরা জানি পরিকল্পনা অর্থাৎ এখান থেকে শুরু হলো, বাট শেষ কোথায় হলো দেখো, হ্যাঁ, রিফিডব্যাক বা পুনরায় প্রতিক্রিয়া থেকে শেষ হয়ে যায়। এর জন্য বরাদ্দ সময় কত, দেখো এখানে যদি সময়গুলো অ্যাড করো, 6 6 6 12 6 6 যদি অ্যাড করো, তাহলে 36 মিনিট টাইম লাগে। কত মিনিট টাইম লাগে, 36 মিনিট টাইম লাগে। আশা করি পুরো টপিকটা তোমার ক্লিয়ার হয়ে গেছে, যে মাইক্রো টিচিং প্রচুর ছোট্ট একটা টপিক। এটাই হচ্ছে মেন থিমসের। মাইক্রো টিচিং থেকে যা যা কোশ্চেন আসবে এর মধ্যে থেকে আশা করা যায় তোমরা কমন পাবে। তাহলে এই রিগার্ডিং কতগুলো আমি এমসিকিউ রেখেছি। এমসিকিউগুলো তো কোথাও পাওয়াই যাচ্ছিল না বই থেকে, কারণ এটা পুরো সিলেবাসের আউট অফ সিলেবাস, কারণ এটা তোমার সিটেডেও দেখা যায় না, সিটেডের সিলেবাসে উল্লেখ নেই, তবে কিছু কিছু প্রশ্ন দিয়ে দেয়। তো চলে আসি, মাইক্রো টিচিংটা কী জিনিস। ঠিক আছে, তো প্রত্যেককে বলবো চ্যাট বক্সে চলে এসো। হ্যাঁ, চ্যাট বক্সে এসে এবং আনসার করা চেষ্টা করো। ওকে,
তাহলে আনসার করার চেষ্টা করো। অপশান এ বলছে মাইক্রো টিচিং হলো, অপশান এ বলছে বিষয়ের মাইক্রো ধারণা শেখানো, অপশান বি মাইক্রো লেভেলে শিক্ষাদান, অপশান সি ধারণা ও নীতির বিস্তারিত ব্যাখ্যা প্রদান, অপশান ডি বিভিন্ন শিখন দক্ষতা অনুশীলন করা আলাদাভাবে। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো? তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো? তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো। তাহলে তোমরা এতক্ষণ ধরে পড়েছো মাইক্রো টিচিং কি? মাইক্রো টিচিং হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে হবু শিক্ষকরা সেই দক্ষতাকে, পারদর্শিতাটাকে অনুশীলন করে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বিভিন্ন শিখন দক্ষতা অনুশীলন করা আলাদাভাবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলে আসি পরের প্রশ্ন। কে কে মাইক্রো টিচিং বিকাশ করেছেন প্রাথমিকভাবে? অ্যাকচুয়ালি এটা উচ্চারণ হয়ে গেছে। কে বিকাশ করেছে প্রাথমিকভাবে মাইক্রো টিচিং? তাহলে মাইক্রো টিচিংয়ের প্রথম মানে ডেভেলপার কে ছিলেন? ঠিক আছে, প্রথম, এখানে ওয়ার্ল্ড ওয়াইড বলেছে। অপশান এ বলছে W.B. কিলপেট্রিক, অপশান বি ডোয়াইট W. অ্যালেন, অপশান সি H.C. মরিসন, অপশান ডি এডমন্ড অ্যামিডন। এডমন্ড অ্যামিডন। তাহলে সঠিক উত্তর কে হয়ে যাবে? প্রথম কে এটাকে নিয়ে বিকাশ ঘটান? এটা হচ্ছে W. অ্যালিন। ডোয়েট অ্যালিন এটা নিয়ে গবেষণা করেছেন। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব। তো বলছে অনুশিক্ষণের সময়কাল। অনুশিক্ষণ বলতে এখানে বোঝানো হয়েছে মাইক্রো টিচিংকেই বোঝানো হয়েছে। এর সময়কাল কত? 5 থেকে 6 মিনিট, 6 থেকে 10 মিনিট, 10 থেকে 5 মিনিট আর 10 থেকে 20 মিনিট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? আমরা জানি 6 মিনিট ছিল এর শিখনের সময়কাল, টোটাল চার্জ ছিল 36। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ওকে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব। অনুশিক্ষণ কয়টি পর্যায়ের মধ্যে পরিচালিত ছিল বলো? মানে মাইক্রো টিচিং কয়টি পর্যায়ে ছিল? মাইক্রো টিচিং সাইকেলে এটা বললাম 3টি, 4টি, 5টি, 2টি। কোনটা হয়ে যাবে? কোন অপশানটা? প্রত্যেকে চ্যাট বক্সে আনসার করো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে, অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে 5টি। বললাম 5টি। প্রথমে কি ছিল? প্রথমে টিচিং ছিল। আমি একটু রিভিশন করিয়ে দিই তোমাদের। প্রথমে বলো আমার সঙ্গে, টিচিং ছিল, তারপরে ফিডব্যাক ছিল, তারপরে রিপ্ল্যান ছিল, আমি প্ল্যান করব, তারপরে রিটিচিং ছিল, তারপরে রিফিডব্যাক ছিল। ওকে, রিফিডব্যাক ছিল। মনে পড়েছে? আশা করি বুঝতে পেরেছো। টোটাল 36। ওকে, নেক্সট চলে আসি। নিচের কোনটি অনুশিক্ষণের বৈশিষ্ট্য নয়? কোনটি বৈশিষ্ট্য নয়? অপশান এ বলছে স্বল্পস্থায়ী শিখন, অপশান বি বিশেষণাত্মক শিক্ষক, অপশান সি সঙ্গে সঙ্গে ফিডব্যাক দেওয়া, অপশান ডি বেশি সংখ্যক শিক্ষার্থী সংক্রান্ত শিক্ষক। তাহলে বলো কোনটা নয়? তাহলে মাইক্রো টিচিংয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী কি থাকে বলো? তাহলে সোজা আনসার হচ্ছে অপশান ডি। মাইক্রো টিচিংয়ে কখনোই বেশি সংখ্যক শিক্ষার্থী থাকে না। আমরা জানি এখানে পিয়ার গ্রুপকে নিয়েই করানো হয়। ওকে, এবারে চলে এসো পরের টপিকে। এটা ছোট্ট একটা টপিক, এটা অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন তোমাদের সিলেবাসে দেওয়া আছে। আমি এটাকে একটু পড়িয়ে দিচ্ছি। এটা অলরেডি আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগিতে খুব সুন্দর করে বুঝিয়েছি। তোমরা সেই ভিডিওসগুলোও দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। বলছে দেখো অ্যাসেসমেন্ট, অ্যাসেস শব্দটি ল্যাটিন শব্দ যেটা অ্যাসিডার শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টু সিড বাই। অর্থাৎ শিক্ষায় অ্যাসেসমেন্ট বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যা শিক্ষার্থীর পারদর্শিতাকে পরিমাপ করে। কি করে? শিক্ষার্থীদের পারদর্শিতাকে পরিমাপ করে। অর্থাৎ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য শিক্ষার্থীর কতখানি অর্জিত হয়েছে তার পরিমাপ। দেখো অ্যাসেসমেন্ট কি করে? কোনো একটা টপিক যখন শিক্ষক শেখায় তাহলে সে তার উপরে তার কতটা মানে শিখন হয়েছে, কতটা অর্জন হয়নি, এবং কতটা হয়েছে, এটাকে নিরূপণ করায় অ্যাসেসমেন্টের মূল বক্তব্য। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাই প্রক্রিয়ার দ্বারা শিক্ষার্থীদের অগ্রগতিকে যাচাই করা যায়। এই প্রক্রিয়ার দ্বারা শিক্ষার্থীরা কতটা এগিয়েছে, কতটা পিছিয়েছে, সেটাকে কিন্তু যাচাই করা যায়। নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শিখনের কার্যকারিতার উপায় নজর রাখা। অবশ্যই শিখন ঠিকঠাক হচ্ছে কি না, তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না, সেগুলোকে নজর রাখাই হচ্ছে অ্যাসেসমেন্টের কাজ। সেকেন্ড হচ্ছে পরীক্ষার ফলাফল সম্পর্কে তথ্য সরবরাহ করা, যার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন করা। অবশ্যই কোনো শিক্ষার্থী যদি
কোনো একটা বিষয় সম্পর্কে খুব কম নাম্বার পাই বা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, তো তাদের জন্য কি করতে হবে, অবশ্যই তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর সংশোধনমূলক বা পরিবর্তনমূলক আমাদের কি চাই, অবশ্যই সংশোধনমূলক শিক্ষা চাই, ঠিক আছে, বা রেমিডিয়াল টিচিং দিতে হবে। এক থেকে উচ্চতর শ্রেণীতে উত্তরণ, দেখো এটার মাধ্যমে এটাও হয়, এক শ্রেণী থেকে উচ্চতর শ্রেণীতে উচ্চরণ। আমরা ক্লাস 3 থেকে 4-এ যাই, তাহলে তার মধ্যে যে ন্যূনতম পাস করার যোগ্যতা বা ন্যূনতম একটা যে শিখন সেটা হয়েছে কিনা সেটাকে আমাদের জানতে হবে, যার ফলে আমরা কি করব, আমরা উপর ক্লাসে প্রমোশন করব। এবার চলে আসি মূল্যায়ন, আরও ডিটেলে আমি আলোচনা করব অবশ্যই অ্যাসেসমেন্টকে পরে করছি। এবার চলে আসি মূল্যায়নটা কি জিনিস। মূল্যায়ন হচ্ছে কি শিক্ষণ প্রক্রিয়ার লক্ষ্যমাত্রা নির্ণয়, পাঠ্যক্রম ও শিক্ষণ উপকরণ প্রয়োজনীয়তা, শিক্ষণ প্রক্রিয়ার যথাযথ নির্ণয়ে মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সার্বিক পরিবর্তনের ধারাকে সামগ্রিকভাবে পরিমাপ করতে ও শিক্ষার লক্ষ্যমাত্রা নির্ণয়ের জন্য মূল্যায়নের ধারণা ও কৌশলকে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ শিশুর সার্বিক শিক্ষার্থীর বা শিশুর সার্বিক বিকাশের সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত পরিমাপ প্রক্রিয়াকে মূল্যায়ন বলা হয়ে থাকে। তাহলে কোনো একটা বাচ্চার মূল্যায়ন কি বলছে, কোনো একটা বাচ্চার একটা প্ল্যান অনুযায়ী সুপরিকল্পিতভাবে তাকে যদি শিক্ষা দেওয়া হয় আর তার ক্ষেত্রে যদি শিক্ষার পরিবর্তন ঘটে, অর্থাৎ আচরণের পরিবর্তন ঘটে শিক্ষাগতভাবে, তাহলে যে প্রক্রিয়াতে এটা করা হয় সেটাই হচ্ছে এক প্রকারের মূল্যায়ন। আশা করি মূল্যায়ন কথাটা বুঝতে পেরেছি। মূল্যায়নের উদ্দেশ্য কি স্যার? শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের উদ্দেশ্য নিম্নরূপ। অপশানে বলছে শিক্ষার্থীর দুর্বলতাগুলিকে চিহ্নিতকরণ এবং সংশোধনমূলক পাঠদানের মূল্যায়ন। অবশ্যই শিক্ষার্থী যে সমস্ত জায়গায় দুর্বল হয়ে আছে তাদেরকে সেগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর সফলতা ও বিফলতার পরিমাপ করার জন্য মূল্যায়নের দরকার। শিক্ষার্থী কতটা শিখেছে কোনো একটা বিষয়ে, তাহলে এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। নেক্সট হচ্ছে শিক্ষক নিজে কতটা সফল হবেন বা বিফল হবেন সেই উদ্দেশ্য সাধিত হয়। অর্থাৎ শিক্ষক যখন কোনো শিক্ষার্থীকে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে পড়াচ্ছেন এবং বেশিরভাগ শিক্ষার্থীদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেটা তারা বুঝতে পারছে না, তার মানে হচ্ছে যে শিক্ষক তার যে টিচিং স্টাইল সেটা কিন্তু শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা দেখায় না। অর্থাৎ শিক্ষার্থী বা শিক্ষক কতটা পড়াতে গিয়ে সফল হবে আর কতটা অসফল হবে এটাও কিন্তু আমাদের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে এটাও আমাদের মূল্যায়নের উপর নির্ভর করে। মূল্যায়নের ফলে শিক্ষক নিজের কৌশল এবং পদ্ধতি পরিবর্তনে পরিমার্জিত হয়। এই যে মূল্যায়ন যখন হয়ে গেল, একজন শিক্ষক যখন বুঝতে পারছে যে এই টিচিং স্টাইলে আমার যে অডিয়েন্সরা বা আমার যে ছাত্ররা রয়েছে তারা বুঝতে পারছে না, তাদের জন্য শিক্ষক কি করবেন, পরবর্তীকালে তার টিচিং স্টাইলকে চেঞ্জ করবেন, অন্য পদ্ধতিতে পড়াবেন। ওকে, নেক্সট হচ্ছে শিক্ষার্থীর আগ্রহ গতির ধারা বজায় রাখা এবং সার্বঙ্গীন বিকাশের উদ্দেশ্য মূল্যায়ন। অবশ্যই শিক্ষার্থীর কি করব, আমরা অগ্রগতির ধারাকে বজায় রাখবো, এগিয়ে যেতে পারে এবং সব দিক থেকে তাদের বিকাশের উদ্দেশ্যকে চরিতার্থিত করার চেষ্টা করব। শিক্ষার্থীর বিভিন্ন প্রকার আচরণকে সুনির্দিষ্ট পথে চালিত করার উদ্দেশ্য মূল্যায়ন ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থীদের বিভিন্ন যে আচরণগত সুনির্দিষ্ট পথগুলো রয়েছে সেই দিকে চালিত করার জন্যও কিন্তু মূল্যায়নের আমাদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি সম্বন্ধে নির্দেশ দানের উদ্দেশ্য মূল্যায়নের প্রয়োজন। তাহলে শিক্ষার্থীর কি হচ্ছে, ভবিষ্যৎ সম্পর্কে যে বৃত্তি দান, এক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীর বিভিন্ন সামর্থ্য, জ্ঞানবোধ, প্রয়োগ দক্ষতা এগুলি ঠিক মতো বিকাশ সাধনে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। অবশ্যই এগুলো কতটা জ্ঞান হয়েছে, বোধ হয়েছে কিনা, প্রয়োগ হয়েছে কিনা, দক্ষতা আছে কিনা, এগুলো কিন্তু আমরা এই বিকাশ সাধনের জন্য মূল্যায়নের অত্যন্ত প্রয়োজন রয়েছে। প্রয়োজনে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির পরিবর্তন ও পরিবর্ধন করা মূল্যায়নের অন্যতম লক্ষ্য। প্রয়োজনে কি করব, পাঠ্যক্রমকে, সিলেবাসকে, পাঠ্যসূচিকে, কন্টেন্টকে এগুলোকে আমরা পরিবর্তন করতে পারি সিলেবাসের উদ্দেশ্যে, ঠিক আছে, মূল্যায়নের উদ্দেশ্য। নেক্সট হচ্ছে গ্রেডিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শিতার অবস্থা মূল্যায়নের উদ্দেশ্য, ঠিক আছে, গ্রেডিংয়ের মাধ্যমে। শিশু সম্পর্কিত যাবতীয় কর্মসূচির সার্থকতা বিচার বিশ্লেষণ করা মূল্যায়নের গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য। বলছে শিক্ষা সম্পর্কিত জাতীয় কর্মসূচি যেগুলো রয়েছে তাদের যে বিচার বিবেচনা সেগুলোর জন্যও কিন্তু মূল্যায়নের প্রয়োজন রয়েছে।
এই অ্যাসেসমেন্ট সম্পর্কে আমি দুটো কথা বলবো দিয়ে এই ক্লাসটা শেষ করব, কারণ অলরেডি এটা আমি সংক্ষিপ্তে এই জন্য টানছি যে সিডিপিতে এগুলো আমি করিয়ে দিয়েছি। দেখো, দুই ধরনের এখানে মূল্যায়নের কথা না বললেই হয় না, কারণ এই দুই ধরনের মূল্যায়ন পরীক্ষা থেকে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কর্ম চলাকালীন অ্যাসেসমেন্ট, সেটাকে বলবো ফরমেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ পাঠদান চলাকালীন শিক্ষার্থীদের আগ্রহ বা অগ্রগতির বিচার করাই হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, তাহলে কর্ম অর্থাৎ তুমি শেখাতেই কিন্তু তুমি ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিতে পারো। নেক্সট হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টে মূল্যায়নকারী পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেই কর্মসূচি আরও উন্নত হয়ে যায়। যে সমস্ত মানে এই যে ছোট ছোট ইউনিট টেস্ট, ক্লাস টেস্ট হয় না, এগুলো এক প্রকারের ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, ফরমেটিভ অ্যাসেসমেন্ট একটা বিকাশমূলক, অবশ্যই বিকাশমূলক একটা অ্যাসেসমেন্ট ফরমেটিভ অ্যাসেসমেন্ট। কেন স্যার? কারণও আছে, কারণটা আমি বলছি। এই মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শিখনের উন্নতি এবং শিক্ষকের পাঠদানের উন্নতি ঘটানো। আমরা দেখব যখন তখন আমরা ক্লাসের মধ্যেই একটা ক্লাস টেস্ট নিয়ে দেখে নেব তাদের শিখনটা কেমন হচ্ছে। যদি শিখন না ভালো হয় তাহলে সেই অনুযায়ী আমরা কি করব, ব্যবস্থা নেব শিক্ষকরা। ফরমেটিভ অ্যাসেসমেন্ট হলো দৈনন্দিন অগ্রগতির পরিমাপ বা ধাপ একটা, ঠিক আছে, অবশ্যই। নেক্সট হচ্ছে সামগ্রিক অ্যাসেসমেন্ট বা সামেটিভ অ্যাসেসমেন্ট এটাকে বলা হয়। বলছে যে এই অ্যাসেসমেন্টটা কেমন, এটা হচ্ছে যে কর্মসূচির শেষে পাঠদানের কার্যকারিতা নির্ণয়ন করাই হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তুমি কোনো একটা কাজ করলে, হতেই পারে কোনো একটা কাজ, তুমি ক্লাস নিলে, কোনো একটা টপিক শেষ করলে, তো টপিক শেষ করার বা ক্লাসটা করার পর তুমি যে যে কাজটা করছো উক্ত কর্মসূচিরা শুধু বিচার করে। তাহলে কি করছি, এই যে কাজটা করার পর যেটা হলো সেটাই হচ্ছে আমরা লাস্টে একটা মূল্যায়ন করছি, সেই মূল্যায়নটাই হয়ে গেল সামগ্রিক অ্যাসেসমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই সামগ্রিক অ্যাসেসমেন্ট একটি বিচারমূলক মানে কি, ধরো ক্লাস 3 থেকে 4 ফাইনাল ইয়ারে এক্সাম হলো, তাহলে ফাইনাল ইয়ার হয়ে যাচ্ছে এখানে তোমার সামেটিভ অ্যাসেসমেন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে যারা ধরো যে ফেল করেছে, যারা ধরো যে পাস করবে, কারা পোস্ট করবে, কারা আগামী শ্রেণীতে উত্তীর্ণ হবে, তার জন্য বিচার ধরনের যে ব্যবস্থাটা সেটা হচ্ছে আমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট। বিকজ সামেটিভ অ্যাসেসমেন্ট কেন বলা হলো, কারণ এটা বছরের শেষে পরীক্ষা হয়, পরীক্ষার মাধ্যমে পাস ফেল সব কিছুকে এখানে বলা হয়। সামেটিভ অ্যাসেসমেন্ট শিক্ষাবর্ষ ব্যাপী শিক্ষার্থীদের অগ্রগতির পরিমাপ, আর সামেটিভ অ্যাসেসমেন্ট বছরের শেষে হয়, এটা মনে রাখবে। তাহলে এই আমাদের ছোট্ট একটা টপিক ছিল, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট আর মূল্যায়ন থেকে। এখান থেকে প্রশ্ন করব যে অ্যাসেসমেন্ট হলো পরিমাণগত, গুণগত উভয়, আর কোনোটি না। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অ্যাসেসমেন্ট হলো। অবশ্যই প্রত্যেকে চ্যাট বক্সে চলে এসো, চ্যাট বক্সে এসে চ্যাট বক্সে এসে আনসার করো। অনেকেই সঠিক উত্তর করেছো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ পরিমাণগত এবং গুণগত, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? পূর্বে যে মূল্যায়ন হয়, শিখন শেষ করার পর যে মূল্যায়ন হয়, শিক্ষণ চলাকালীন মূল্যায়ন হয়, কোনোটি না। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো? গঠনমূলক মূল্যায়ন কাকে বলবো? গঠনমূলক মূল্যায়ন হচ্ছে ক্লাস চলাকালীন বা বর্ষ শেষ হয়নি তখন চলাকালীন, অর্থাৎ শিখন চলাকালীন, এই যে টিচিং অ্যান্ড লার্নিং যখন চলছে তখনই কিন্তু গঠনমূলক মূল্যায়ন হতে পারে। ওকে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ইউনিট টেস্ট কোন ধরনের মূল্যায়নের সঙ্গে যুক্ত? প্রস্তুতিকালীন দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন, অন্তিমকালীন মূল্যায়ন, না স্থান নির্ণায়ক মূল্যায়ন? কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ প্রস্তুতিকালীন। ইউনিট টেস্ট কিন্তু প্রস্তুতিকালীন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলে আসি পরের, কোন ধরনের মূল্যায়নকে ইভ্যালুয়েশন ফর লার্নিং বলা হয়? কোন ধরনের মূল্যায়নকে ইভ্যালুয়েশন ফর লার্নিং? ফরমেটিভ বা প্রস্তুতিকালীন মূল্যায়ন, অন্তিমকালীন মূল্যায়ন, স্থানিক নির্ণায়ক মূল্যায়ন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 4, অর্থাৎ প্রস্তুতিকালীন মূল্যায়ন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। অ্যাসেস একটি গ্রিক শব্দ থেকে এসেছে, এর সঠিক উত্তর কোনটা হবে বলো? তোমাদের কিছুক্ষণ টাইম দিচ্ছি, আমার গলা যেহেতু প্রচুর খারাপ আছে আমি কথা বলতে পারছি না, বলো কিছুক্ষণ টাইম দিচ্ছি, এর আনসার করে দেখাও। তাহলে এর আনসার অনেকেই সঠিক করছো, এর আনসার হয়ে যাবে অপশান ডি, অ্যাসিডার থেকে এসছে, এটি একটি গ্রিক শব্দ। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আর তোমাদের বাংলা পিডিএফ সম্পূর্ণ রেডি হয়ে গেছে,
তোমরা নিয়ে নিতে পারো এই আমাদের ওয়েবসাইটে গিয়ে নিয়ে নিতে পারো। আমরা আগামীকাল সেটাকে আপলোড করব। যদি আপলোড না করতে পারি, কারণ আমাদের সার্ভারে একটু প্রবলেম চলছে, তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের নিতে হবে। সেটা নিয়ে আমি কালকে সকালে একটা ভিডিও দেব, ঠিক আছে? আর আমাদের অবশ্যই ফেসবুক পেজ অ্যাস্ট্যাটিক এডুকেশন অফিসিয়াল, সেখানে গিয়ে লাইক শেয়ার করে দিও। হ্যাঁ, আর আইডিতে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।